হ্যালো বন্ধুরা, আমি আশা রাখছি তোমরা সকলেই ভালো আছো। তো তোমরা যে সকল ভাই ও বোনেরা এসকেবি ইউনিভার্সিটির আন্ডারে বর্তমানে সেকেন্ড সেমে পড়াশোনা করছো, তোমাদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। কেননা তোমাদের সিলেবাসে যে মোট 4খানা টপিক রয়েছে তার মধ্যে অন্যতম একটা টপিক হচ্ছে বৈষ্ণব পদাবলী। আজকে আমরা আলোচনা করব এই বৈষ্ণব পদাবলীতে তোমাদের পরীক্ষাতে 2 নাম্বারের কি প্রশ্ন আসতে চলেছে বা কোন কোন প্রশ্নগুলো 2 নাম্বারের জন্য ইম্পর্টেন্ট হবে এই বৈষ্ণব পদাবলী থেকে, সেটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তোমরা একটু মনোযোগ সহকারে খাতাতে লিখে নেবে এবং একটু পড়ে নেবে হালকা করে। আর একটা কথা, তোমাদের মনে একটা প্রশ্ন হতে পারে যে দাদা কালকেই তো আমাদের পরীক্ষা, আজ তো 29 তারিখ, কাল 30 তারিখ, তাহলে বাকি এই যে শাক্ত পদাবলী বা চণ্ডীমঙ্গল কিংবা আমাদের শ্রীকৃষ্ণ কীর্তনের যে জায়গাটা, সেখানে শর্ট কোশ্চেন বা লং কোশ্চেন কোথায় পাবো? আমি প্রত্যেকটা ভিডিওতে তোমাদেরকে বলি যে তোমাদের জন্য যারা সেকেন্ড সেমে এসকেবি ইউনিভার্সিটির আন্ডারে মেজর বেঙ্গলি নিয়ে পড়াশোনা করছো, তোমাদের একটা টেলিগ্রাম গ্রুপ রয়েছে আমাদের ক্লাসের পক্ষ থেকে। সেখানে কিন্তু তোমাদের মতোই 164 জন ভাই বোন কিন্তু যুক্ত আছে আমাদের সাথে। তারা কিন্তু প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু পিডিএফ আকারে টেলিগ্রাম গ্রুপে পেয়ে গেছে। অর্থাৎ এই যে আমি কিছুদিন আগে একটা সাজেশন দিয়েছিলাম, সেই সাজেশনের প্রত্যেকটা প্রশ্নের উত্তর পিডিএফ আকারে তারা কিন্তু টেলিগ্রাম গ্রুপেই পেয়ে গেছে। আমার একটু সময়ের অভাবে আমি ইউটিউবে ভিডিও ছাড়তে পারি না, কিন্তু যারা টেলিগ্রাম গ্রুপে রয়েছে 164 জন, তাদের প্রত্যেকের কাছে কিন্তু প্রত্যেকটা প্রশ্ন উত্তর কিন্তু রয়েছে। কাজেই তোমরা কি করবে না, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে টেলিগ্রাম গ্রুপে, সেই টেলিগ্রাম গ্রুপে লিঙ্কে ক্লিক করবে এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে। এবং সেখানে যুক্ত হওয়ার পর একটা SMS করবে যে দাদা প্রশ্নের উত্তর। তাহলে আমি তোমাদেরকে একটা গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দেবো। সেই গুগল ড্রাইভের লিঙ্কে ক্লিক করলেই তোমরা শাক্ত পদাবলী বলো, বৈষ্ণব পদাবলী বলো, চণ্ডীমঙ্গল বলো কিংবা শ্রীকৃষ্ণ কীর্তন বলো, প্রত্যেকটা জায়গা থেকেই কিন্তু শর্ট কোশ্চেন এবং লং কোশ্চেনের অ্যান্সার কিন্তু পিডিএফ আকারে পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে তোমাদের কাজ কি না, ডিসক্রিপশনের লিঙ্কে ক্লিক করবে টেলিগ্রাম গ্রুপের এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে জাস্ট একটা SMS করবে দাদা প্রশ্নের উত্তর। তাহলে কিন্তু সব প্রশ্নের উত্তর পিডিএফ আকারে তোমরা ফ্রি অফ কস্ট কিন্তু পেয়ে যাবে, কোনো টাকা পয়সা লাগবে না। ঠিক আছে, ওকে, চলো আজ অনেক কথাই হলো। আজকে আর কোনো রকম কথা না বাড়িয়ে আজকে আমরা একটু প্রশ্ন উত্তরগুলো আলোচনা করি যে বৈষ্ণব পদাবলী থেকে কি শর্ট কোশ্চেনগুলো তোমাদের এবারে আসার চান্স রয়েছে পরীক্ষাতে। দেখো, 1 নম্বরের যে প্রশ্নটা রয়েছে সেটা কি না, আজুহাম কি প্যাখলু নবদ্বীপ চন্দ এটি কোন পর্যায়ের পদ? ঠিক আছে, তাহলে উত্তর কি হবে না, পদটি রাধামোহন ঠাকুরের লেখা, পদটি রাধার পূর্বরাগ তদুচিত গৌরচন্দ্রিকার পদ। ঠিক আছে, 2 নম্বরের যে প্রশ্নটা রয়েছে যে নবদ্বীপ চন্দ বলতে কাকে বোঝানো হয়েছে? তোমরা সকলেই জানো যে নবদ্বীপ চন্দ বলতে মহাপ্রভু চৈতন্য দেবকে কিন্তু বোঝানো হয়েছে। ওকে, এরপরে দেখো 3 নম্বরের যে প্রশ্নটা রয়েছে, খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, সেটা কি না, পুনঃ পুনঃ গতাগতি করুঘর পন্থ ক্ষণে ক্ষণে ফুলবনে চলো একান্ত, কবির কোন পদের সঙ্গে উক্ত অংশটির মিল আছে? তাহলে আমরা উত্তরটা কিভাবে লিখব না, উপরোক্ত লাইন দুটির সঙ্গে চণ্ডীদাসের ঘরের বাহিরে দণ্ডে শতবার তিলে তিলে আইসা যায় পদটির সাথে কিন্তু মিল রয়েছে। ওকে, এরপরে দেখো 4 নম্বরের যে প্রশ্নটা রয়েছে সেটা কি না, কান্ত পাহুন কাম দারুণ পদটি কোন পর্যায়ের পদ? এখানে পাহুন শব্দটির অর্থ কি? উত্তর কি লিখবো না, পদটি বিদ্যাপতির লেখা মাথুর পর্যায়ের একটা পদ। এখানে পাহুন শব্দের অর্থ হচ্ছে প্রবাস। এখানে থেকে এক্সট্রা করে লেখা আছে কান্ত শব্দের অর্থ হচ্ছে প্রেমিক। অর্থাৎ এই যে কান্ত পাহুন, অর্থাৎ কান্ত শব্দের অর্থ প্রেমিক এবং পাহুন শব্দের অর্থ হচ্ছে প্রবাস। তাহলে একসাথে যদি আমরা উত্তর দিই যে কান্ত পাহুন শব্দের অর্থ, তাহলে কি হবে না, প্রেমিক প্রবাস। বোঝা গেছে? ওকে, পরে 5 নম্বরের যে প্রশ্নটা রয়েছে সেটা কি না, কুলিশ শত শত পাত মোদিত ময়ূর নাচত মাতিয়া, এখানে কুলিশ শব্দের অর্থ কি? তাহলে উত্তর কি লিখবো না, বিদ্যাপতির লেখা মাথুর পর্যায়ের এই পদটিতে কুলিশ শব্দটির অর্থ হচ্ছে বজ্রপাত। ঠিক আছে, 6 নম্বরের যে প্রশ্নটা রয়েছে সেটা কি না, এসো কি হামারি দুঃখের নাহি ওর, পদটি কোন ভাষায় লেখা? ওর শব্দটির অর্থ কি? তাহলে উত্তর কি লিখবো না, পদটি বিদ্যাপতির মাথুর পর্যায়ের লেখা একটা পদ। ঠিক আছে, পদটি ব্রজবলি ভাষায় লেখা এবং এখানে ওর শব্দের অর্থ হচ্ছে সীমা। ওকে, এবারে 7 নম্বরের যে প্রশ্নটা রয়েছে সেটা কি খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, কত চতুরারণ মরি মরি যাও তো, এখানে চতুরারণ বলতে কাকে বোঝানো হয়েছে? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, মনে রাখবে। পদটি বিদ্যাপতির প্রার্থনা পর্যায়ের পদ, এখানে চতুরারণ বলতে সৃষ্টিকর্তা ব্রহ্মাকে বোঝানো হয়েছে। ঠিক আছে, এবার 8 নম্বরের যে প্রশ্নটা রয়েছে সেটা কি না, তাতল সৈকত বাড়ি বিন্দু সম সুত মিত রমণী সমাজে, এখানে সুত ও মিত শব্দটির অর্থ কি? তাহলে উত্তরটা আমরা কিভাবে লিখবো না, উত্তরটা লিখবো পদটি বিদ্যাপতির প্রার্থনা পর্যায়ের পদ, এখানে সুত শব্দের অর্থ হচ্ছে পুত্র এবং মিত শব্দের অর্থ হচ্ছে মিত্র। ঠিক আছে, ওকে। 9 নম্বর যে প্রশ্নটা রয়েছে সেটা কি না, মঞ্জির চিরহি ঝাঁপি, পদটি কোন পর্যায়ের পদ? এখানে মঞ্জির শব্দের অর্থ কি? এটা ইয়ই বুড়িগজ দীর্ঘি হবে, ঠিক আছে, রশ্মি হবে না। হ্যাঁ, ওকে, উত্তর কি হবে না, পদটি গোবিন্দ দাসের অভিসার পর্যায়ের পদ, এখানে মঞ্জির শব্দের অর্থ হচ্ছে নূপুর।
ঠিক আছে। 10 নম্বরের যে প্রশ্নটা রয়েছে সেটা কি না পরিজন বচনে মুগদি সম হাসই, এখানে পরিজন ও মুগদি শব্দের অর্থ কি? আমরা উত্তরটা কিভাবে লিখবো না পদটি গোবিন্দ দাসের লেখা অভিসার পর্যায়ের পদ, ঠিক আছে। এখানে পরিজন শব্দটির অর্থ হচ্ছে আত্মীয় স্বজন এবং মুগদি শব্দের অর্থ হচ্ছে মূর্খ বা নির্বোধ, ঠিক আছে। 11 নম্বর যে প্রশ্নটা রয়েছে সেটা কি না শিখই ভুজগ গুরু পাশে, এখানে ভুজগ গুরুর কথার অর্থ কি? তাহলে আমরা উত্তরটা লিখবো না পদটি গোবিন্দ দাসের লেখা অভিসার পর্যায়ের পদ, এখানে ভুজগ গুরু কথাটির অর্থ হচ্ছে সাপের বিষ ধারণকারী ব্যক্তি অর্থাৎ ওঝা, ঠিক আছে। এবারে 12 নম্বর এবং 13 নম্বর এই দুটো প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আমার মনে হয় প্রবলভাবে আসার চান্স রয়েছে, খুব ইম্পর্টেন্ট। একটু দেখো না মত্ত দাদুরি ডাকে ডাহুকি ফাটি যাও ছাতিয়া, এখানে দাদুরি ও ছাতিয়া শব্দের অর্থ লেখো। পদটি বিদ্যাপতির লেখা মাথুর পর্যায়ের পদ, উত্তরটা হচ্ছে এখানে দাদুরি শব্দের অর্থ হচ্ছে ব্যাং এবং ছাতিয়া শব্দের অর্থ হচ্ছে বুক, ঠিক আছে। 13 নম্বর প্রশ্ন যেটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে তোহে বিশরি মন তাহে সমর্পিলু, এখানে তোহে ও তাহে বলতে কি বোঝানো হয়েছে বা কি বিষয়টা কি? ঠিক আছে, উত্তরটা কি হবে না পদটি বিদ্যাপতির লেখা প্রার্থনা পর্যায়ের পদ, এখানে তোহে বলতে ঈশ্বরকে বোঝানো হয়েছে, ওকে, এবং তাহে বলতে পুত্র মিত্র স্ত্রী পরিবৃত বিদ্যাপতির সংসারকে বোঝানো হয়েছে, যেখানে বিদ্যাপতি ঈশ্বরকে ভুলে গিয়ে সংসারের মধ্যেই মজে ছিলেন, ঠিক আছে। 14 নম্বরের যে প্রশ্নটা রয়েছে সেটা কি না চৈতন্য পূর্ব, এটা চৈতন্য না হয়ে গেছে, চৈতন্য পূর্ব যুগে বৈষ্ণব পদাবলীর কোন পর্যায়ের পদ রচিত হয়নি? উত্তর কি হবে না গৌরাঙ্গ বিষয়ক পদ, ঠিক আছে, রচিত হয়নি চৈতন্য পূর্বে। 15 নম্বর প্রশ্নটা কি রয়েছে না মাধব হাম পরিণাম নিরাশা বক্তাকে, উত্তর কি লিখবো না প্রশ্ন উদ্ধৃত লাইনটি বিদ্যাপতির লেখা প্রার্থনা পর্যায়ের একটা পদ, এখানে মাধব হাম পরিণাম নিরাশা এর বক্তা হলেন বিদ্যাপতি স্বয়ং, ঠিক আছে। 16 নম্বরের প্রশ্নটা কি আছে না তোমাদের পাঠ্য বিদ্যাপতি রচিত পদ দুটির প্রথম পংক্তিগুলি লেখো, হ্যাঁ, বা প্রথম পংক্তি দুটি কিন্তু তোমাদেরকে লিখতে হবে, এরকম প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসতে পারে। তাহলে বিদ্যাপতির লেখা তোমাদের সিলেবাসে দুটোই পদ আছে, কি কি না একটা হচ্ছে এসো কি হামারি দুঃখে না হিওর, এটা লিখতে হবে, আর একটা হচ্ছে তাতল সৈকত বারিবিন্দু সময়, এই দুটোই কিন্তু প্রথম পংক্তি, ঠিক আছে, সেই জন্য আমরা এটা লিখলাম, একটা এসো কি হামারি দুঃখে না হিওর, একটা তাতল সৈকত বারিবিন্দু সম, ওকে। 17 নম্বর প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে রাধামোহন কছু না পাওল থেহ, রাধামোহনকে, তো এখানে রাধামোহন হলেন প্রশ্ন উদ্ধৃত পদটির পদকর্তা, ঠিক আছে। নেক্সট কোশ্চেন যেটা আছে সেটা হচ্ছে কিনা উচ্চাটন শব্দের অর্থ কি? তাহলে উত্তর কি হবে না উচ্চাটন শব্দের অর্থ হচ্ছে চঞ্চল বা উদ্বিগ্ন, ঠিক আছে। 19 নম্বরের প্রশ্নটা প্রচন্ড ইম্পর্টেন্ট, সেটা কি না কত চতুরারণ মরি মরি যাও, তো চতুরারণকে চরণটির অর্থ লেখো, এই লাইনটার অর্থ লিখতে হবে। তাহলে উত্তর কি হবে না পদটি বিদ্যাপতির লেখা প্রার্থনা পর্যায়ের একটা পদ, এখানে চতুরারণ বলতে সৃষ্টিকর্তা ব্রহ্মাকে বোঝানো হয়েছে। তারপরে আমরা কি লিখবো না প্রশ্ন উদ্ধৃত চরণটির অর্থ কি না সৃষ্টিকর্তা ব্রহ্মা ও কতবার মরেছেন, ব্রহ্মাও বহুবার জন্ম মৃত্যুর দ্বার অতিক্রম করেছেন, অর্থাৎ এক কথায় আমরা বলতে পারি যে সৃষ্টিকর্তা ব্রহ্মাও নির্দিষ্ট কালের ব্যবধানে মারা যান, ঠিক আছে, এটাই হচ্ছে এর অর্থ, বোঝা গেল। 20 নম্বরের প্রশ্নটা যেটা রয়েছে সেটা হচ্ছে গৌরচন্দ্রিকার পদ বলতে কোন পদগুলিকে বোঝানো হয়, মানেই হচ্ছে গৌরচন্দ্রিকা কাকে বলে আর কি, তো একটু অন্যরকম ভাবে লিখতে হবে। উত্তরটা আমরা কিভাবে লিখবো না পালাবদ্ধ রসকীর্তনের ক্ষেত্রে কৃষ্ণলীলার যে কাহিনী বর্ণিত হবে তার ভূমিকা রূপে গৌরাঙ্গ বিষয়ক পদ বা গৌরাঙ্গ বিষয়ক যে পদটি প্রথমে গীত হয় তাকেই বলা হয় গৌরচন্দ্রিকা, অর্থাৎ গৌরচন্দ্রিকা পদ বলতেই সাধারণত গৌরাঙ্গ বিষয়ক পদগুলোকেই বোঝায়, বোঝা গেল, ওকে। 21 নম্বর প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে বৈষ্ণব রসশাস্ত্র অনুযায়ী রস কয়টি ও কি কি? তাও আমরা সকলেই জানি যে বৈষ্ণব রসশাস্ত্র অনুযায়ী রস হচ্ছে 5 প্রকার, কি কি শান্ত, দাস্য, সূক্ষ্ম, বাৎসল্য এবং মধুর, ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে রাখবে। 22 প্রশ্নটাও ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গৌরচন্দ্রিকার প্রবক্তাকে গৌরচন্দ্রিকা দিয়েই কীর্তনের উদ্বোধন করা হয়েছিল কোথায়? তাহলে গৌরচন্দ্রিকার প্রবক্তাকে না নরোত্তম ঠাকুর, ঠিক আছে, লেখা রয়েছে দেখো নরোত্তম ঠাকুর। খেতুরির মহোৎসবে 1581 সালে গৌরচন্দ্রিকা দিয়ে কীর্তনের উদ্বোধন করা হয়েছিল। তাহলে গৌরচন্দ্রিকা দিয়ে উদ্বোধন কোথায় করা হয়েছিল কীর্তনটা, সেটা হচ্ছে খেতুরির মহোৎসবে, ঠিক আছে, এবং কে গৌরচন্দ্রিকার প্রবক্তা হচ্ছে নরোত্তম ঠাকুর, এটা একটু ভালো করে মনে রাখবে। 23 নম্বরের যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে কি বলতো, 23 নম্বরের প্রশ্নটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর কাকে সুখের এবং কাকে দুঃখের কবি বলেছেন? এখানে উত্তরটা কি হবে না রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্যাপতিকে সুখের এবং চণ্ডীদাসকে দুঃখের কবি বলেছেন, বোঝা গেল। এরপরে
24 নম্বর যেটা রয়েছে, তোমাদের পঠিত অফিসার পর্যায়ে দুটি পদের প্রথম লাইন লেখো। তো আমাদের দুটোই পদ আছে অফিসারের গোবিন্দ দাসের, সেটা কি কি? একটা হচ্ছে কণ্টক গাড়ি কমলসম পদতল, আর একটা হচ্ছে মন্দির বাহির কঠিন কপাট। ঠিক আছে। 25 নম্বর প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে অফিসার কাকে বলে অফিসার পর্যায়ের শ্রেষ্ঠ কবিকে? উত্তর কি হবে না, পূর্বরাগের পরবর্তী পর্যায়ে হচ্ছে অফিসার, এটা অফিসার হয়ে গেছে, এটা অফিসার হবে। অফিসার শব্দের অর্থ হচ্ছে সংকেত স্থানে গমন, পূর্বে নির্দিষ্ট গোপন সংকেত স্থানে গমন করে এমন নায়ক নায়িকার প্রেমের পর্যায়টিকেই বলে অফিসার। এখানে অর্থাৎ এই পর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তা হচ্ছে গোবিন্দ দাস। ঠিক আছে, ওকে। এরপরে 26 নম্বরের যে প্রশ্নটা রয়েছে, আর কিছুগুলো আছে, টোটাল 32টা প্রশ্ন আছে। হ্যাঁ, 26 নম্বরের যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে পূর্বরাগ পর্যায়ের শ্রেষ্ঠ কবিকে? তোমাদের পাঠ্য পূর্বরাগ পর্যায়ের পদটির প্রথম লাইন লেখো। উত্তর কি হবে না, পূর্বরাগ পর্যায়ের শ্রেষ্ঠ কবি হচ্ছে চণ্ডীদাস। আমাদের পাঠ্য পূর্বরাগ পর্যায়ের পদটির প্রথম লাইন হচ্ছে ঘরের বাহিরে দণ্ডে শতবার। ঠিক আছে, ওকে। এরপরে দেখো 27 নম্বরের যে প্রশ্নটা রয়েছে, 27 নম্বরের প্রশ্নটা হচ্ছে কি না, চৈতন্যদেবকে কার মিলিত বিগ্রহ বলা হয়? তাহলে উত্তর কি হবে, শ্রী চৈতন্যদেবকে রাধা ও কৃষ্ণের মিলিত বিগ্রহ বলা হয়। 28 নম্বর প্রশ্নটা আছে চন্দ্রদাসের ভাবশিষ্য কাকে বলা হয়? জ্ঞানদাসকে বলা হয়। 29এরটা আছে রাধামোহন ঠাকুর কোন শতাব্দীর কবি? উত্তর হবে অষ্টাদশ শতাব্দীর কবি। ঠিক আছে, আর এই কটাই রয়েছে। মাথুর ও প্রার্থনা পর্যায়ের শ্রেষ্ঠ কবিকে? সেটা হচ্ছে বিদ্যাপতি। 31 নম্বরে কাকে অভিনব জয়দেব বলা হয়? সেটাও বিদ্যাপতি। আর দ্বিতীয় বিদ্যাপতি কাকে বলা হয়? সেটা হচ্ছে গোবিন্দ দাস। ঠিক আছে, মোটামুটি এই 32টা প্রশ্ন তোমরা প্রশ্ন পদাবলী থেকে একটু রেডি করো। আমি আশা রাখছি তোমাদের এখান থেকেই তোমরা পরীক্ষাতে প্রশ্ন পেয়ে যাবে। ঠিক আছে, আর তোমরা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। বাকি শাক্ত পদাবলী থেকে, চণ্ডীমঙ্গল থেকে এবং শ্রীকৃষ্ণ কীর্তন থেকে তোমরা সেখানে কিন্তু পেয়ে যাবে পুরো জায়গাটা। ঠিক আছে, বোঝা গেছে? সাজেশন দেওয়া হয়েছে, ফার্স্ট পার্ট দেওয়া হয়েছে, সেকেন্ড পার্ট দেওয়া হয়নি কারণ সময় পাইনি। আর সেকেন্ড পার্ট কিন্তু টেলিগ্রাম গ্রুপের পিডিএফ আকারে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে তোমাদের কাজ হবে কি না, টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাওয়া। টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে একটা SMS করা যে দাদা প্রশ্নের উত্তরগুলো। সেখানে আমি তোমাদেরকে একটা গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দেবো। সেই গুগল ড্রাইভের লিঙ্কের মধ্যেই তোমাদের সিলেবাসের যে 4খানা পাঠ, শাক্ত পদাবলী, বৈষ্ণব পদাবলী, চণ্ডীমঙ্গল এবং শ্রীকৃষ্ণ কীর্তনের রাধাবীর অংশ এবং বংশীখণ্ড, এই 4টে জায়গায় কিন্তু তোমরা প্রশ্ন উত্তর, লং কোশ্চেন, শর্ট কোশ্চেন সমস্ত কিছুই কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, সমস্ত কিছু ফ্রি অফ কস্ট, কোনো টাকা পয়সা লাগবে। ঠিক আছে, তো যাই হোক, কালকে তোমাদের সকলে পরীক্ষা, তো সকলে আমাদের ক্লাসের পক্ষ থেকে বেস্ট অফ লাক, ভয় পাওয়ার কোনো কারণ নেই। ঠিক আছে, টেলিগ্রাম গ্রুপ যুক্ত হয়ে যাবে, সমস্ত কিছু কিন্তু সেখানেই হেল্প করি আমি ভাই বোনেদের। ঠিক আছে, ওকে, চলো, সকলেই ভালো থাকবে, ভালো থাকার সাথে সাথে পড়াশোনা করে। আবারও বলছি বেস্ট অফ লাক, ভয় পাওয়ার কোনো কারণ নেই, সকলের পরীক্ষা ভালো হবে। ওকে, চলো, থ্যাংক ইউ।